একটা কাণ্ড ঘটে গেছে, আর সেই কাণ্ডের ফলে শুভেন্দু অধিকারীর হাতে না কারি কারি টাকা। এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজেকে যেন কল্পতরু মনে করেছেন, এটা করব ওটা করব, রোজ রোজ নতুন নতুন ঘোষণা। কিন্তু এত টাকা শুভেন্দু অধিকারী পাবেন কোথায়? কেন্দ্র তো আর বাংলার জন্য কারি কারি টাকা নিয়ে বসে নেই যে চাইলেই পাওয়া যাবে। শুনলে অবাক হয়ে যাবেন যে এক অবাক কাণ্ড ঘটে গেছে। বলবো সবটা, আর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্প দিয়ে শুরু করি। এক ছিলেন রানীমা, তার এক ছেলে, ছেলে মানে যুবরাজ। তো রানীমার অনেক কিছু, আর ছোটবেলা থেকেই না যুবরাজের খুব বায়না, আমাকে ললিপপ কিনে দাও, আমাকে বেলুন কিনে দাও, আমায় খেলনা কিনে দাও, তারপরে ভিডিও গেমস কিনে দাও, তারপরে গাড়ি কিনে দাও। খেলনা গাড়িটা একদিন বড় গাড়ি হলো। চাইতে চাইতে রাজমাতার রাজকোষ শেষ, কিন্তু ছেলে যুবরাজ চেয়েই চলেছে। একদিন রাজমাতার সবচেয়ে বড় যেটা সম্পদ ছিল, সেই সম্পদটাই চলে গেল। তারপর সত্যি করে এক রাজা এলেন ক্ষমতায়। সেই রাজা এসে প্রথমে কি করলেন জানেন তো? ওই যে যুবরাজ ছিল তার লোভটা বন্ধ করলেন। এই লোভটা বন্ধ করার পরেই যুবরাজের যত সাঙ্গ পাঙ্গ তাদের কারাগারে বন্দি করতে লাগলেন। রাজ্যের লোকেরা ভাবছে এসব করে কি হবে, আসল কাজটা কই? তারপরে আসল কাজটা জানা গেল। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হবার পর একের পর এক এমন ঘোষণা করেছেন যেটা আমরা ভাবতে পারিনি। 20% ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের। অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে গেছে ডবল টাকায়, যেমনটা বলা হয়েছিল। অনেকের টাকা ঢোকেনি, সেগুলো ঢুকছে, প্রসেসে আছে। এর মধ্যে আগের যে সরকার, মানে ওই সেই রানীমায়ের সরকার, সেই সরকার কি করেছে ভাবুন। বেতন ডিএ এগুলো তবু আটকে রাখা যায়, পেনশন কখনো আটকে রাখা যায়? পেনশন তো বৃদ্ধের সারা জীবনের সম্পদ। তিনি যা অর্জন করেছেন এই টাকা দিয়েই তো সংসার চালান। কিন্তু 2008 থেকে 2015 সালের বকেয়া পেনশন পাওয়া যায়নি। এবার শুভেন্দু অধিকারী সরকার সেটা মিটিয়ে দেবেন বলেছেন, এবং বলেছেন চলতি মাসেই 50%, তারপর ধাপে ধাপে 50%। এসব হলো। এই অন্নপূর্ণা ভাণ্ডার, হয়তো যুবসাথীও এবার দেওয়া শুরু হবে। কিন্তু এগুলো তো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হলো কর্মসংস্থান। কর্মসংস্থান না ফেরাতে পারলে, মানে তৈরি করতে না পারলে উন্নতি নেই। উন্নতি কখনো স্থায়ী উন্নতি হয় না। রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে তো ফিরিয়ে আনতে হবে এই রাজ্যে। সেই কাজটা কর্মসংস্থানের হাল ফেরাতে এবং রাজ্যের উন্নতির জন্য সবার আগে দরকার বড় শিল্প। বড় শিল্পের বিকল্প নেই, বড় শিল্প ছাড়া গতি নেই। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো শুভেন্দুর হাতে এই গোপন রোজগার, এত কারি কারি টাকা কোথা থেকে আসছে? আচমকা বলবো, সেটা বলার আগে জানা দরকার কিছু সুখবরই দিই। মনে রাখতে হবে, শিল্পের হাত ধরে, মানে বড় শিল্পের হাত ধরে মাঝারি এবং ক্ষুদ্র বা ছোট শিল্প সেগুলো আসে। বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে রেল থেকে বন্দর, সব যে রাষ্ট্রায়ত্ত সংস্থা, তারা লগ্নি করার কথা দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে। চলতি মাসে ডানকুনিতে, মানে হুগলি জেলার ডানকুনি, যেখানে রেল করিডর রয়েছে, সেখানে প্রায় 600 কোটি টাকা খরচ করে হোশিয়ারি পার্ক চালু হচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো? এই মাসটার মধ্যেই সেটা হবে, দেখতে পাবেন। পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিল্প হবে এই হোশিয়ারি পার্ক। কয়েক হাজার কর্মসংস্থান হবে। কিন্তু তাতে সব হবে না তো। এই রাজ্যে প্রচুর কর্মসংস্থান দরকার। সরকারি শূন্য পদে নিয়োগের ঘোষণা হয়েছে। এটাও কথা দেওয়া হয়েছে যে এই রাজ্যে দীর্ঘদিন সরকারি চাকরির সুযোগ সুবিধা না থাকায়, পরীক্ষা দিতে না পারায় যারা বেকার হয়ে রয়েছেন তাদেরকে বাড়তি সময় দেওয়া হবে, মানে বয়স সময় ছাড়টার দেওয়া হয়েছে। কিন্তু আসলটা বড় শিল্প তো চাই।
কিন্তু এই রাজ্যে কি হয়েছে জানেন তো, দীর্ঘদিন বাম জমানা এবং তৃণমূল জমানা চিরকাল পার্টি অফিস সরকার চালিয়েছে। এটা হয়ে গেছে একটা বড় সমস্যা। আর তৃণমূল জমানায়, বাম জমানায় আলিমুদ্দিন স্ট্রিট চালাতো, কিন্তু তৃণমূল জমানায় সেটা হয়ে গেছে একেবারে বিধায়ক লেভেল, আরও নিচে তারা, মানে দেবরাজের মতো যুবরাজরা। ফলে এখনো শিল্পপতিরা এসে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার কাছে না গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে যাচ্ছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তো আর ওই সিন্ডিকেটের নেতা নন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, দেখুন, আসতে হয় আসুন রাজ্যের কাছে, আমি রাজনৈতিক দলের নেতা, আমি সরকারের কেউ নই। সুতরাং কোনো শিল্পপতি বা কোনো বিনিয়োগকারী যদি বিনিয়োগ করতে চান, তাহলে রাজনৈতিক দলের দরজায় লাইন দিতে হবে না, নবান্নে উঠে যাবেন লিফটে করে, মুখ্যমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করুন, কথা বলুন। তাই একটা জায়গায় বলেছেন, শিল্পকর্তারা সরকারের আগে আমার কাছে আসছেন, ভাবছেন আমি বললেই হবে, মানে এটা শ্রমিক ভট্টাচার্য, আমি নয়, কিন্তু আমি সরকার নই, আমি দলের প্রতিনিধি। এটা শ্রমিক ভট্টাচার্য স্পষ্টভাবে বণিক সভার অনুষ্ঠানে জানিয়েছেন। আমি এবার আপনাদের বলছি, একটু সময় দিন, একটু। দিল্লি সূত্রে যা জানতে পেরেছি, টাটা আসছে, বিড়লারা আসবে, এই রাজ্যে আসবে। আদিত্য বিড়লাকে বাম জমানায় হেনস্থা করা হয়েছিল, কিন্তু সূত্রের খবর শীঘ্রই আদিত্য বিড়লা গোষ্ঠীর বর্তমান যিনি কর্ণধার কুমার মঙ্গলম, তিনি শ্রমিক ভট্টাচার্যের দরজায় নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে আসছেন। ইতিমধ্যেই আদানি পুত্র বৈঠক করে চলে গেছেন, আরো অনেকে করেছেন। আর একটা কথা জানেন, বাংলায় না, বাংলার ধনী হওয়ার জন্য যেমন কৃষি জমি রয়েছে, তেমনি বাংলার মাটির তলায় না সোনা রয়েছে, সোনা। অশোকনগরের তলায় তেল, মানে মাটির তলায়। বাঁকুড়া, পুরুলিয়ায় বিরল প্রজাতির খনিজ রয়েছে, যার প্রচুর দাম। কালিম্পংয়ে সত্যি সত্যি সোনা রয়েছে। আর রানাঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া কেন্দ্র এই যে উত্তোলনের কাজ, এটা করতে পারে না। এতদিন বারংবার চিঠি দিয়ে করা যায়নি। এবার রাজ্যের শিল্পায়নকে এগিয়ে দেবে এই সম্পদ, সেই সঙ্গে সরাসরি রাজকোষে জমা পড়বে অনেক অনেক টাকা। না, আমি বলছিলাম যে ওই শুভেন্দু অধিকারীর হাতে কারি অর্থ এসে গেছে আচমকা এক কাণ্ডে, সেটা এটা নয়, সেটা বলবো, একটু সবর করতেই হবে। সরকার গড়া স্তক, রাজ্যের আয় বাড়াতে বাড়তি জোর দিয়েছেন শুভেন্দু। তাতে এত দিন ধরে চলার যে কাজের ধরন, সেটা পুরোপুরি বদলে ফেলার আগে সম্ভব নয়। সেই বদলটা শুরুতেই কেমন হয়েছে শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। বালি আর পাথর, এই রাজ্যে কিন্তু সম্পদ। বালি আর পাথর মানে ভাইপো নয়, বালি পাথর আদৌ খাওয়ার জিনিস নয়, এটা এই রাজ্যের মানুষ ভুলেই গেছে। প্রথমেই এই সরকার ক্ষমতায় এসে বলেছিল এই বালি পাথর কেন্দ্র করে যে অবৈধ কার্যকলাপ রাজ্যে চলে, সেগুলো বন্ধ করা হবে। সেগুলো বন্ধ করলে ভাইপো গরিব হবে, এটা ঠিক, কিন্তু রাজ্যের কোনো উন্নতি হবে কি? এখানেই হচ্ছে ওই আচমকা ঘটে যাওয়া কাণ্ডটা। আমি আপনাদেরকে একদম স্পষ্ট করে অঙ্কের মতো করে বুঝিয়ে বলে, সরল অঙ্কের মতো করে বোঝাবো। দেখুন, রেভিনিউ লিকেজ বলে একটা জিনিস আছে। সেটা হচ্ছে, ধরুন যেটা টাকা আয় হচ্ছে, সেই টাকাটা অ্যাকাউন্টে ঢোকার আগে লিক করে যাচ্ছে। যেমন মানে চৌবাচ্চায় জল ভরার সময় কল থেকে যদি পাইপ দেওয়া হয়, এবার এই পাইপে যদি ফুটো থাকে, যদি জল লিক করে, তাহলে তো চৌবাচ্চা ভরতে সময় লাগবে, ওদিকে তো চৌবাচ্চা থেকে জল খরচ হচ্ছে, ফলে চৌবাচ্চা কখনো ভরে না। এটাই হতো আমাদের এই রাজ্যে। মাত্র 3টি জেলা এই রাজ্যকে ধনী বানাতে শুরু করেছে। 1 নম্বরে বীরভূম,
যে বীরভূম খালি তোলাবাজির বীরভূম, কেষ্টদার গরম গরম বাতেলার বীরভূম ছিল। তারপরেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এই যে পূর্ব বর্ধমান এবং বীরভূম কিভাবে রাজ্যকে ধনী বানাতে শুরু করেছে সেই ইঙ্গিতটা আপনাদের আমি দেব। আর তখন বুঝবেন শুভেন্দু অধিকারীর হাতে এতটাই অর্থ এসেছে যে তিনি জোর গলায় বলতে পারছেন 20% ডিএ দেব, মেয়েদের বাস ভাড়া দিতে হবে না, চাকরি হবে, স্বচ্ছভাবে নিয়োগ হবে। তিনি বলতে পারছেন অন্নপূর্ণা ভাণ্ডারের ডবল টাকা ঢুকবে। তিনি বলতে পারছেন পেনশনভোগীদের যে বকেয়া পেনশন তা মিটিয়ে দেওয়া হবে। সরকারি তথ্য বলছে, আপনারা এখানে সালটা খেয়াল রাখবেন, সাল 2020 সালের আগে বীরভূমের পাথর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না 2020 আগে। 2019 সালে তো আমরা জানি যুবরাজের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে, মানে আঞ্চলিক দল কিন্তু তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে তার অভিষেক ঘটে 2019 সালে। আর আমাদের তখন গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, সব জেনে শুনে ললিপপ, খেলনা গাড়ি থেকে শুরু করা, মায়না করা যুবরাজকে, রাজপুত্রকে এবার যা খুশি করার অধিকার দিলেন। 2020-21 গোটা অর্থবর্ষে প্রতি মাসে 9 কোটি টাকা করে রাজস্ব এসেছে নবান্নে। কি থেকে? বীরভূমের পাথর থেকে। মানে গোটা বছরে 108 কোটি টাকা। এটাকে প্রচুর টাকা মনে হচ্ছে? দাঁড়ান, 2021-22 পরের বছর এই যে গড়ে 9 কোটি টাকা মাসে আসছিল সেটা বেড়ে হয়ে গেল 10 কোটি টাকা, মানে 120 কোটি। এরপরে 22-23 অর্থবর্ষে এটা বার্ষিক আয় গিয়ে দাঁড়ালো 264 কোটি টাকায়। 2023-24-এ ধপ করে সেটা পড়ে গিয়ে হয়ে গেল 144 কোটি টাকা। ততদিনে যুবরাজ তার সাঙ্গপাঙ্গদের দিয়ে পুরো নেটওয়ার্ক সাজিয়ে নিয়েছেন। পাথর বিক্রির টাকার কোন অংশ কোন থানায় যাবে, কোন পুলিশ সুপার পাবেন থেকে শুরু করে শান্তিনিকেতনে কতটা ঢুকবে তার সেট হয়ে গিয়েছিল। সেটিং বলেন না, সেটিংটা এখানে ছিল। জানলেও ধরার উপায় ছিল না, কারণ পুরোটাই হতো অবৈধ পথে। পুলিশের গাড়িতে, অ্যাম্বুলেন্সে করে টাকা পাচার হতো। 2022-23-এ যেখানে 264 কোটি টাকা গোটা বছরে, আরও অবাক হবার বাকি আছে। 2023-24-এ সেটা 144 কোটি হলো। আর 24-25 শেষ অর্থবর্ষে সেটা আরও কমে হয়ে গেল বছরে 132 কোটি টাকা। এবার আপনাদের অবাক হওয়ার পালা। মানে অবাক হয়েছেন, আরও অবাক হতে হবে। এই বছর 4 মে ভোটের ফল বেরিয়েছিল, তারপর সরকার গঠন এসব হয়ে মোটামুটি 15ই মে ধরুন, আর 15ই জুন এই যে প্রথম 1 মাস সরকারের, এই সময় এই পাথর খাদান থেকে রাজস্ব আদায় হয়েছে 1 মাসে 73 কোটি টাকা। অবাক লাগছে না? গোটা বছরে সর্বাধিক একবার ওই 264 কোটি টাকা হয়েছিল, আর 1 মাসে 73 কোটি টাকা। শুধু এখানেই নয়, পূর্ব বর্ধমানের যে বালি মাফিয়ারা যে বালি পাচার করে, যে বালি খাওয়াও হয় শোনা গেছে, সেটা থেকে প্রথম মাসে যে জরিমানা করা হয়েছে, সে জরিমানা বাবদ আয় হয়েছে 20 কোটি টাকা। 1 বছর আগে, মানে গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক যখন ক্ষমতায় ছিলেন, ঠিক একই সময়ে একই মাসে আয়টা ছিল 10.27 কোটি টাকা। মানে দ্বিগুণ। অর্ধেক টাকা কোথায় গেল বলুন তো? ঠিক ধরেছেন, আপনারা ঠিক ধরেছেন। অর্ধেক টাকা ওই এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, অ্যাম্বুলেন্সে উঠবে, পুলিশের গাড়িতে উঠবে, কলকাতার দিকে যাবে, তারপর ওই নির্দিষ্ট বাস স্টপে থামবে। পুলিশ প্রহরায় সেই বাড়িতে তো এসকালেটর ছিল, এসকালেটরে চেপে টাকা, তারপর বিদেশ না স্বদেশ কে জানে।
এই যে বৈধ মজুত আলাদা, এই যেটা অবৈধ মজুত থেকে পশ্চিম বর্ধমান জেলায়, এবার বলছি পশ্চিম বর্ধমান জেলায় অবৈধ মজুত থেকে এখনো পর্যন্ত রাজ্যের রাজস্ব আয় হয়েছে 7 কোটি টাকা, ওখানে 20, এখানে 7। হ্যাঁ, এই যে অবৈধ কার্যকলাপ চলছে এটাকে তো চলতে দেওয়া যায় না, ফলে জরিমানা থেকে আয়টা কমে যাবে। এখন যে এখনো চলছে তো, রেস চলছে তো, তখন তো আর জরিমানা থেকে এত আয় হবে না। তাই নবান্ন কর্তাদের সাথে কথা বলে যা বুঝলাম, তারা বলছেন দরকার নেই তো জরিমানার, যদি ঠিকঠাক কর দিয়ে এই কাজগুলো করা হয় তাহলে এর চেয়ে অনেক বেশি টাকা কোষাগারে আসবে। বলছে রাজস্ব বৃদ্ধির গতিটা এইরকম হবে, এইরকম রকেটের মতো। এই যে বালির অবৈধ খনন এবং মজুত, তা নিয়ে আগের সরকারের সময় অনেক অভিযোগ উঠেছে, বিরোধী দলগুলো অনেক আন্দোলন করেছে, অনেক অভিযোগ তুলেছে, অনেক তদন্তও হয়েছে, কিন্তু কিচ্ছু করা যায়নি। কারণটা কি? পুরো সিস্টেমের নেটওয়ার্কটা সাজানো ছিল। ইডি, সিবিআই তারাও কিছু করতে পারেনি, তার কারণ প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্তে একেবারে নেটওয়ার্কের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল। এখন ছাঁকনি পাতা হয়েছে, ছাঁকনিতে একটা জেলা থেকে 20 কোটি, একটা জেলা থেকে 7 কোটি, 27 কোটি টাকা খালি জরিমানা থেকে এসেছে। মানে এখন এই ছাঁকনি তো থাকবেই, তার সঙ্গে সঠিক রাজস্ব, বৈধ খননই চলবে, কার্যবাবদ কিছু টাকা আসবে। কারণ এইসব কাজগুলো করতে গেলে রাজ্য সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তবেই করা যায়, তাহলে দুদিক থেকে টাকা আসবে। টাকা নেই, টাকা নেই। এই যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দেনা করা হয়েছে, আসলে তো রাজস্বের লিকেজ হয়েছে, পাইপের ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছিল, যেটুকু কিঞ্চিত পড়েছিল তা দিয়েই আমরা তৃষ্ণা মিটিয়েছি। এখন রাজ্যের মাটির তলায় যে সম্পদ আছে সেটাও আসবে, টাটা আসবে, বিড়লা আসবে। আসলে পকেটে ঢোকা টাকা যদি রাজকোষে ঢোকানো যায় না, তাহলেই কেল্লা ফাতে। সোনার বাংলা গড়া কেউ আটকাতে পারবে না। মনে হচ্ছে তো, মনে হচ্ছে না? ইস, বাঙালির যদি আরো একটু আগে ঘুম ভাঙতো, তাই না? হতাশ হওয়া যাবে না, মনে রাখতে হবে বেটার লেট দ্যান নেভার। হয়েছে তো, হবেও। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।